নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। হে রুদ্রবীণা, বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারত সংস্কৃতির দেশ, যুগ যুগ ধরে সকলকে আপন করে নেওয়ার সংস্কৃতিতে বিশ্বাসী। যারা ঘৃণা প্রদর্শন করে, ভারত তাদের প্রতি প্রথমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। স্বাধীন ভারতের সংবিধানের ভিত্তি সাম্য ও শান্তির উপর প্রতিষ্ঠিত। ভারতের এই নীতি আদর্শের প্রতি তার প্রতিবেশী দেশের ঈর্ষান্বিত নজর সর্বদা রয়েছে। পাকিস্তান তো জন্মলগ্ন থেকেই ভারত বিরোধিতাকে ভিত্তি করে এগিয়েছে, বারবার যুদ্ধে লিপ্ত হয়েছে। আরেক প্রতিবেশী চীন দ্বিচারিতার নীতি নিয়ে এগিয়ে চলেছে। সামনে মিষ্টি কথা বলে পেছনে ছুরি মারার ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছে। ভারতের আতিথেয়তা পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতে এসে ভালোবাসাও কুড়িয়েছেন, দোলনায় বসে দোল খাওয়া উপভোগ করেছেন। গান্ধীজির স্মৃতিধন্য সবরমতী আশ্রমে গিয়ে অহিংসার বুলিও আওড়েছেন। তবে মনে মনে যে বিষ পুষে রেখেছিলেন তা ঘুণাক্ষরেও টের পেতে দেননি। ষড়যন্ত্র চীনের নাড়িতে, সহজে চীনের মানসিকতা ধরা যায় না। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে অবিশ্বাস, আর রয়েছে বিশ্বে ক্ষমতা বিস্তারের প্রগাঢ় লোভ। দক্ষিণ এশিয়ায় আধিপত্য কায়েম করতে মরিয়া চীন। এই আধিপত্য বিস্তারের দাবা খেলায় যে দেশ চীনের কাছে বাধা হতে পারে সেটি হচ্ছে ভারত। তাছাড়া জোট বেঁধে চীনকে কোণঠাসা করার যে চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতকে সেই জোটের অংশ হিসেবে দেখছে চীন। চীনকে শায়েস্তা করার জন্য যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে সেটি ভারত। মার্কিন মুলুকও এমনটাই মনে করে। ভারতের কাছে $200 কোটি সমরাস্ত্র গত 10 বছরে বিক্রি করেছে আমেরিকা। এমন আশঙ্কা যে চীনের রয়েছে তা এক চীনা বিশ্লেষক লং শিং চুং তার কথাতেই স্পষ্ট। তিনি এক জায়গায় লিখেছেন, ভারত সরকার যেন তাদের দেশকে যুক্তরাষ্ট্রের কামানের গোলা হিসেবে ব্যবহৃত না হতে দেয়। চীনের এই আশঙ্কা তাদের রাতের ঘুম কেড়েছে। তাই ভারত বিরোধিতার মন্ত্রে দীক্ষা নিয়েছে চীন। সীমান্তে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই পর্বে তাদের রণনীতি সাজিয়েছে চীন।
নিরস্ত্র ভারতীয় সেনার উপর হামলা করেছে অতর্কিতে, ঠিক কিনা? কূটনৈতিকভাবে রণকৌশল সাজাচ্ছিল অনেক দিন ধরেই। ভারতের বন্ধু দেশগুলিকে খেপিয়ে তুলতে সচেষ্ট হচ্ছে। নেপাল যে দেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যের সম্পর্ক, যে দেশে যেতে পাসপোর্টও লাগে না এমন ভ্রাতৃত্বের পরিবেশ, সে দেশের গলায় আজ অন্য সুর। नेपाल में कब्जा मत देखाना, काट दूंगा साले, जिंदा गाड़ दूंगा, पटक पटक के मारूंगा, दौड़ा दौड़ा के खेदा खेदा के मारूंगा साले, ऐसे मारूंगा साले, एक गोर खाली से मार डालूंगा, समझ लो एक बार। नेपाल में देखाना, एक भी इंडिया काट डालूंगा साला, जिंदा काट दूंगा। যে ভারত নেপালের সংস্কৃতিতেও মিল রয়েছে অনেক। রাজতন্ত্রের বিলোপ ও নতুন সংবিধান গ্রহণের আগে পর্যন্ত নেপাল ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র। ভারত ধর্মনিরপেক্ষ হলেও জনসংখ্যার বিচারে হিন্দু প্রধান। দুই দেশই সংস্কৃত ও মৈথিলি ভাষার উত্তরাধিকার প্রাপ্ত। সাংস্কৃতিক মিল থাকার দরুন দুদেশের মানুষ একে অপরকে আপন বলে জানেন, কিন্তু দীর্ঘদিনের সম্পর্কে চির ধরল বলে সেই সম্পর্কে নজর পড়েছে ড্রাগনের। ঘটনার সূত্রপাত 8ই মে, যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চীনের তিব্বত সীমান্তের লিপুলেখের কাছে 80 কিলোমিটার রাস্তা উদ্বোধন করেন। बॉर्डर रोड ऑर्गेनाइजेशन द्वारा निर्मित घटिया बगड़ लिपुलेख सड़क मार्ग को देश की जनता को समर्पित करते हुए बेहद खुशी का अनुभव कर रहा हूं। कैलाश मानसरोवर जाने वाले श्रद्धालुओं के लिए यह कनेक्टिंग रूट मैं मानता हूं कि यह किसी वरदान से कम नहीं है। न केवल कैलाश मानसरोवर यात्री बल्कि यहाँ की स्थानीय जनता, हमारी सेना और इस क्षेत्र में तैनात हमारे अर्धसैनिक बलों और व्यापारी भाइयों को भी इस मार्ग की प्रतीक्षा लंबे समय से थी। 75 किलोमीटर लंबे इस मोटर मार्ग ने इन सबकी आशाओं और आकांक्षाओं को एक साथ पूरा किया है। এই রাস্তা উদ্বোধনের সময় ভারত ভাবতেও পারেনি প্রতিবেশী নেপাল এত বড় সমস্যা তৈরি করবে। রাস্তা উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় নেপাল। যে এলাকার মধ্য দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে তার অধিকাংশই নাকি তাদের, তাই তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এই রাস্তা নির্মাণ তারা মানবে না। নেপাল তখনই ওই অঞ্চলের কাছে তাদের পুলিশ মোতায়েন করে। কাঠমান্ডুতে ভারতীয় দূতকে ডেকে প্রতিবাদ জানায়। তারপর নেপালের সংসদের নিম্ন কক্ষে দেশের একটি নতুন মানচিত্রের অনুমোদন করে, যেখানে কালাপানি নামে পরিচিত 400 বর্গ কিলোমিটারের পাহাড়ি ওই এলাকাটিকে তাদের বলে দাবি করে। वर्तमान सरकारको तर्फबाट प्रधानमन्त्रीको हैसियतले म यस गरिमामय सदनलाई अवगत गराउन चाहन्छु। अब लिम्पियाधुरा, लिपुलेख र कालापानीको विषय ओझ्याल पर्न वा सेलाउन दिइने छैन। यसको निष्कर्ष निकालिन्छ। यसको यो हाम्रो भूभाग हामी फिर्ता लिएर सक्छौँ। फिर्ता लिने अठोटका साथ नै भारतले आफ्नो भनेर नक्सा विवादास्पद भूमि भन्ने हो भने पनि त्यो विवादास्पद होइन, हाम्रो भूमि बेकारको अकुपाई गरेर विवादास्पद बनाएको छ। বিল পাশের জন্য 275 সদস্যের নিম্নকক্ষে 2/3 সমর্থন প্রয়োজন ছিল। শাসক দল ছাড়াও প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস, এমনকি ভারতীয় বংশোদ্ভূত নেপালি দলগুলিও বিলে সমর্থন দিয়েছে। মোট 258টি ভোট পড়ে বিলটির পক্ষে। নেপাল সংসদের বাইরেও ভারত বিরোধিতার যে চিত্র এখন দেখা যাচ্ছে তা বিরল। সোশ্যাল মিডিয়ায় ব্যাক অফ ইন্ডিয়া স্লোগান ওঠে। कालापानीबाट भारतीय सेना फिर्ता गर, कालापानी खाली गर, कालापानीबाट भारतीय सेना फिर्ता गर, विस्तारवाद मुर्दाबाद, कालापानीबाट भारतीय सेना फिर्ता गर, कालापानीबाट भारतीय सेना फिर्ता गर। নেপালের বক্তব্য ঐতিহাসিকভাবে এলাকাটি তাদের।
ব্রিটিশদের সঙ্গে 1816 ঐতিহাসিক চুক্তির উল্লেখ করে এমনটাই দাবি করছে তারা। অন্যদিকে ভারতের দাবি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালির শাখা নদী লিম্পিয়া ধাউরিকে মূল নদী ধরে ভুল করেছিল। 1879 সালে অপর এক জরিপের মাধ্যমে সেই ভুল সংশোধনও হয়ে গেছে। নেপালের পূর্ব শাসকরা তা জানতেন, ফলে কালাপানি আসলে ব্রিটিশ আমল থেকেই ভারতের। এমনকি চীন তিব্বত দখলের পর ভারত এই অঞ্চলে 17 থেকে 18টি সামরিক ফাঁড়ি ওই এলাকায় স্থাপন করেছিল। নেপাল তা জানতো, তখন তাদের তরফ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। নেপাল আবার পাল্টা বলছে, রাজা মহেন্দ্র তখন ভারতের অনুরোধে কালাপানির চৌকি রাখতে দিয়েছিলেন ভারতকে। বহুদিন ধরে এটি নেপালের দারচুলা জেলার অন্তর্গত। এই জেলাটি এখন নেপালের মধ্যে পড়ছে। এই বিষয়ে ভারত নেপালের সঙ্গে চীনের চুক্তির কথা মনে করিয়ে দিয়েছে। 1961 সালে চীনের সঙ্গে নেপালের চুক্তিতে কালাপানিকে ছাড় দিয়েই পিলার 1 চিহ্নিত করা হয়েছিল। যে এলাকা দিয়ে নেপালের সঙ্গে ভারতের বিবাদ চলছে সেটি একই সঙ্গে চীনেরও সীমান্ত। কালাপানি লিম্পু লেক পাস তিব্বতের সঙ্গে যুক্ত। এটি 3 দেশের সংযোগস্থল। এই অংশটির গুরুত্ব অনেক। চীনের হঠাৎ অবস্থান বদল সন্দেহের কারণ। চীনের পরোক্ষ ইন্ধন ছাড়া নেপাল এমন সাহসী অবস্থান নিতে পারবে না, ঠিক কিনা? নেপালের হঠাৎ বিরোধী অবস্থান বিস্মিত করেছে নয়াদিল্লিকে। হঠাৎ করে একদিনে তো রাস্তা তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে যখন রাস্তা তৈরি হচ্ছিল তখন নেপাল চুপ ছিল। হঠাৎ কি হলো? ভারতের সেনাপ্রধান MM নারাভানে স্পষ্ট ইঙ্গিত দিয়েই দিলেন, নেপালের এই আচরণের পেছনে কারো হাত রয়েছে। তিনি বলেন, আমি জানি না তারা কেন বিরোধিতা করছে। এই সমস্যা তৈরির পেছনে অন্য কারোর উস্কানি থাকার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে নেপালের সম্পর্কের অবস্থান দেখতে হবে। নেপালে বিদেশি বিনিয়োগকারী প্রধান দেশে পরিণত হয়েছে চীন। চীনের স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনো দেশকে অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করে সেই দেশকে করায়ত্ত করা। নেপালের ক্ষেত্রে এমন অবস্থান নেবার কথা ওড়ানো যাচ্ছে না। ভারতের বন্ধু দেশ নেপাল ভারত বিরোধিতার আগুন জ্বালিয়ে পড়লে উদ্দেশ্য চীনের সফল হবে। তবে সফলতা দূরস্ত। প্রায় 40 লক্ষ নেপালি ভারতে আছেন। ভারতে থেকে তারা জীবিকা নির্বাহ করেন। ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। নেপাল তার বন্ধু ভারত থেকে দূরে সরে যাবে এমনটা এখনই ভাবা তাড়াহুড়ো হয়ে যাবে। ভারত নেপাল মৈত্রী বন্ধন অক্ষুণ্ণ থাকবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান MM নারাভানেও। As far as Nepal is concerned, we have a very strong relationship with Nepal, which we have geographical linkages, historical linkages, cultural linkages, religious linkages. We have a very strong people-to-people connect, and our relation with them has always been strong and will remain strong in the future. ভারতের অপর বন্ধু বাংলাদেশকে কাছে টানার চেষ্টা চালাচ্ছে চীন। চীনের কাছে বেশ কিছুদিন আগেই শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। 16 জুন লাদাখ সংঘর্ষের একদিন পরে বিষয়টিতে সাড়া দেয় বেজিং। আই রিপিট, 16 জুন সাড়া মেলে চীনের। আগামী 1 জুলাই থেকে শুল্ক ছাড়ের কথা জানায় চীন। ফলে এশিয়া প্যাসিফিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের চীনে শুল্কমুক্ত 3095টি পণ্য রপ্তানির তালিকায় আরও কয়েক হাজার পণ্য অন্তর্ভুক্ত হচ্ছে। 16 জুন বাংলাদেশের অর্থমন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, বাংলাদেশের পণ্যের ওপরে 97% কর ছাড় দেওয়া হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পণ্যে ছাড় দেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ সরকার। ওই আবেদনে সাড়া দিয়েছে চীনের শুল্ক কমিশন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ, তাই এই সিদ্ধান্ত নিয়েছে চীন। চীন বাংলাদেশকে কর ছাড় দিলে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে। তাতে ভারতের অস্বস্তি বাড়তে পারে এমন ভেবেই চীনের এই সিদ্ধান্ত। শুধু শুল্ক মুক্ত করাই নয়, বাংলাদেশে নিজেদের বিনিয়োগ বাড়িয়েছে চীন। করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কথাও হয়েছে। কূটনীতির দাবা খেলায় চীন এই চাল চেলে ভাবছে বাংলাদেশকে ভারতের থেকে দূরে সরিয়ে নেবে। ভুল ভাবছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আবেগের।
একাত্তরের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক তৈরি হয়েছে। এক সোনালী অধ্যায়ে যে সম্পর্কের সূচনা, সেটি কারো ষড়যন্ত্রের শিকার হতে পারে না। দুদেশের আবেগ অনুধাবন করার ক্ষমতা নেই জিনপিং মহাশয়ের। তা তিনি ওসব আবেগ টাবেগ বোঝেন না, না বোঝারই কথা। লাল চীন আবেগকে মর্যাদা দেবে, ভাবাই বোকামো। লাল চীনের চোখে লোভ, আধিপত্য কায়েম করার লিপ্সা, ঠিক কিনা? কিভাবে বিগত কয়েক বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ঘুঁটি সাজাচ্ছে চীন, এবার বলবো সে কথাই। গোটা বিশ্বের কাছে চীন হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশটির নেতা জিনপিং একটি একনায়কতান্ত্রিক বদ্ধ শাসন ব্যবস্থার মডেল তৈরি করেছেন। চীনা কমিউনিস্ট পার্টি শুধু দেশটির অভ্যন্তরে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপকারী একনায়কতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই শক্তিশালী করছে এমনটা নয়, এই মডেল বাইরের দেশগুলোতেও প্রচার করা হচ্ছে। দক্ষিণ চীন সাগরে মানবসৃষ্ট দ্বীপগুলিকে সামরিক শক্তি বৃদ্ধি করেছে চীন। এক্ষেত্রে একটি অর্থনৈতিক কৌশল রয়েছে চীনের। প্রথমে গরিব দেশগুলিকে বড় প্রকল্পে চীনের ব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যখন এই দেশগুলি ঋণে জর্জরিত হয়ে পড়ে, তখন চীনা পররাষ্ট্রনীতির এজেন্ডায় দেশগুলিকে কাজ করতে বাধ্য করা হয়। উন্নয়নশীল দেশগুলির জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি নিষ্ঠুর ঋণ ফাঁদ। যখন দেশগুলি ঋণ শোধ করতে পারে না, তখন চীন ঋণের বিনিময়ে সেই দেশগুলির সমুদ্র বন্দর, বিমানবন্দর, বাঁধ, শক্তি উৎপাদন কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নেয়। 2018 সালের একটি পরিসংখ্যান বলছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে জড়িত 23টি দেশে ঋণ সংকট বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান, জিবুতি, মলদ্বীপ, লাওস, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই 8টি দেশ ইতিমধ্যে ঋণ নিয়ে সংকটে। ঋণের এই ফাঁদে পা গলিয়ে দিয়েছে শ্রীলঙ্কাও। বারবার ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে ধীরে ধীরে ঋণের জালে জড়ায় চীন। শ্রীলঙ্কায় চীনের পাওনা গিয়ে দাঁড়ায় প্রায় $5 বিলিয়ন। শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনায় সুর বদলায় চীন। সরাসরি দাবি করে হাম্বানটোটা বন্দরের সিংহভাগ অংশ লিখে দেওয়ার। আর কোনো রাস্তা ছিল না শ্রীলঙ্কার কাছে, চীনের দাবি মানতে বাধ্য হয় তারা। 2017 সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূলের হাম্বানটোটা বন্দর এবং বন্দর সংলগ্ন 15,000 একর জমি চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না হারবারকে 99 বছরের জন্য লিজ দেয় শ্রীলঙ্কা সরকার। এই লিজ নেওয়ার পেছনে রয়েছে চীনের আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা, যার ফল হিসেবে চীন ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরের নিরবচ্ছিন্ন নিয়ন্ত্রণ পেয়ে যায়। শুরুতে চীন আশ্বস্ত করে বন্দরটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। তবে 2014 সালে শ্রীলঙ্কায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সফরের দিনই একটি চীন সাবমেরিন জাহাজ এই বন্দরে চলে আসে। মায়ানমারের রাখাইন প্রদেশের কিয়াকপিউ অঞ্চলে মোটা অঙ্কের অর্থ ব্যয়ে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চীন এবং মায়ানমারের মধ্যে সমঝোতা হলেও শেষ মুহূর্তে প্রকল্প থেকে পিছিয়ে যায় মায়ানমার। যদিও পরে বন্দরটিতে অংশীদারিত্ব কমিয়ে 70% করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং সেখানে চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চীনের কৌশল। চীনকে আমাদের চিনতে বাকি নেই, পুরোপুরি বিশ্বাস করতে পারেননি জওহরলাল নেহরু। মৃত্যুর কিছুদিন আগে 1964 সালে আকাশবাণীর একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চীন এশিয়ায় একচ্ছত্র নেতৃত্ব দাবি করে এমন আচরণ করছে যে দে আর দ্য টপ ডগ অন এশিয়া। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জেফ কেনেডি জওহরলাল নেহরুকে বলেছিলেন, চীন কেবল এশিয়ার নয়, বিশ্বের নেতা হবার চেষ্টা করছে। গায়ের জোরে ভারতের উপর রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তাদের লক্ষ্য। দমন পীড়ন নীতি, বাণিজ্য নীতিতে চীন আরও শান দিচ্ছে। এটাই উদ্দেশ্য। চীন বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। এমনভাবে ষড়যন্ত্র করে চীন, প্রতিটা ছোট ছোট দেশকে নিজেদের করায়ত্ত করে, তবে ভারতকে পারেনি করতে। বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, প্রতিবেশীকে বদলানো যায় না, তাই তাদের সঙ্গে নিয়েই চলতে হয়। আর প্রতিবেশীদের মধ্যে চীন ও ভারতের সম্পর্ক বেশি জটিল।
সম্পর্কে সন্দেহের বীজ রয়েছে। ভয়ঙ্কর বিরোধ বাঁধলে মেটানোর রাস্তা দুটোই, এক যুদ্ধ, দুই আলোচনা। যুদ্ধ কখনোই চায় না ভারত, তাতে সমস্যাও মেটে না। কূটনৈতিক চাপ সৃষ্টি একটি পথ হতে পারে, সেই সঙ্গে বিশ্বকে কাছে পাওয়ারও চেষ্টা চলবে। নিজের পরম্পরা অক্ষুণ্ণ রেখে হিংসার পথকে বেছে না নিয়ে মানবতার জয়গান করবে ভারত। কারণ ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। সব তীর্থের আঁকাবাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থে বেশে। আমরা এমনই, ভালোবাসা দিলে তা ফিরিয়ে দিই, আর চোখ রাঙালে তাও সুদে আসলে ফিরিয়ে দিই। শুনছেন জিনপিং মহাশয়? ঠিক কিনা? ঠিক কিনা আজ এই পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক ৯টায়। নমস্কার।